আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভয় ভয় ভালোবাসা গল্পের লাস্ট পার্ট। তাহলে আমাকে একটু সময় দাও তোমার ক্লান্ত দূর করার। মুহূর্তের ব্যবধানে রুদ্র তাদের মধ্যকার সবটুকু দূরত্ব গুছিয়ে নিল। প্রবল তৃষ্ণায় ঈশাকে নিজের আরো কাছে টেনে নিয়ে নিয়ে ডুবে দিল ওর উষ্ঠচূড়ায়। ঈশার রান্নার ব্যস্ত তখন তুচ্ছ। রুদ্রর এই সুযোগে সে যেন পাথরের জ্ঞান হারিয়ে ফেলল। আটা মাখা হাত দুটো দিয়ে সেই পরম আবেশে জড়িয়ে ধরল রুদ্রের প্রশান্ত কাঁধ। রুদ্রের প্রতিটি স্পর্শ ঈশার নিজেকে সঁপে দিয়ে অদ্ভুত এক ব্যাকুলতা সাড়া দিতে লাগলো। রুদ্রের স্পর্শে ঘুর কাটতে না কাটতেই রুদ্রের ওর ঠুটে ঠুট রেখে অস্পষ্ট সুরে আওড়ালো। রুদ্র নেমে এলো ঈশার চুয়ালে, ভালোবাসার প্রমাণ ফেলে যেতে। গভীর চুমু এবং ক্ষুদ্র ক্ষুদ্র কামড় ওর তৃষ্ণকে লাল করে তুলছে আর ফুটিয়ে তুলতে লাগলো। ঠিক তখনই হঠাৎ রান্নাঘরের দরজার কাছ থেকে একটা জোরালো শব্দের আওয়াজ। রুদ্র থেমে গেল। ও পাপা, তোমরা কি করছো? রুদ্রর ঈশা হতভম্ব হয়ে তাকালো সেদিকে। তাদের লিটের ভাষণ দুটো এসে আছে দাঁড়িয়ে, মুখ কুঁচকে। চোখ দেখে মনে হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে। এই দুই রাজপুত্র আর রাজকন্যা। রুদ্র একটু সরে এলো, কিন্তু নিজের হাত বাঁধন থেকে ঈশাকে ছাড়লো না। সে ঈশাকে নিজের সাথে মিশিয়ে নিয়েই কড়া গলায় বলল, বেয়াদব, দেখতে পাচ্ছ না বউকে আদর করছি? ডিস্টার্ব করো শুধু। যাও এখান থেকে নিজের রুমে। রুদ্রের কথায় তারা দুজন নাক মুখ কুঁচকে বসে বসল। এই দুটোর হয়েছে বাবার মতো রাগী গম্ভীর। নিজের জিনিসকে কারোর সাথে শেয়ার করতে পছন্দ করে না। কড়া গলায় কিছু বলা যায় না এদের। রুদ্রিকার রুদ্রেশী গুটি নিয়ে গুটিয়ে পা এলো তার মায়ের কাছে। বাবা থেকে মাকে ছাড়িয়ে দুজন জড়িয়ে ধরলো তাকে। রুদ্রর দিকে শাসন দৃষ্টিতে তাকিয়ে বাচ্চা কণ্ঠে বলল, আম্মু শুধু আমাদের, আমার আম্মুকে আদর করব। তার কথা শেষ না হতেই রুদ্রিক ওকইভাবে বলল, তুমি আম্মুকে ধরবে না, আম্মু আমাদের, আমরা আদর করব। রুদ্র তার কোমর দু হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। তার ছেলে মেয়ে তাকেই শাসনাচ্ছে, তাও কি না তার বউ। আর নিজের আপন বউকে টাচ করার জন্য না, এতটা মেনে নেওয়া যায় না। আমার বিড়াল আমাকেই বলে ম্যাও। রুদ্র ঈশাকে নিজের কাছ থেকে টেনে নিল। রুদ্র কোমরের নিচে সাথে চেপে ধরে হিমশিশিয়ে বলল, তোমরা দূরে থাকবে আমার বউয়ের থেকে। বাপ সন্তানের তাদেরকে এমন পরাজয় ঝগড়া করতে দেখে ঈশা আর হাসি আটকাতে পারল না। হু হু করে হাসিতে ফেটে পড়ল সে। হাসতে হাসতে তিনজনকেই নিজের সাথে জড়িয়ে ধরে বলল, এভাবে ঝগড়া করো না তোমরা। তোমাদের সবাইকে আমি ভালোবাসি, আর সারা জীবনের ক্ষেত্রেও আমি তোমাদের সাথে এরকম ভাবেই পাশে থাকবো। রুদ্র ঈশার গাল টুপ করে একটা চুমু দিয়ে হাঁকচি সুরে বিড়বিড় করে বলল, কে বলেছে আমি তোমার পাশে থাকবো? আমি তো তোমার কোলে নিয়ে বসে থাকবো। আর শোনা লিটল পার্ফ। ঈশা এবারও মাথা নেড়ে হাসলো এবং তাদের তিনজনকে তাড়া দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যাও, রান্না করতে হবে, না হলে সারাদিন না খেয়ে থাকতে হবে। রুদ্র, রুদ্রিক এবং রুদ্রাশী মাথা নেড়ে আচ্ছিন্ন সত্ত্বেও রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আর ঈশা আবার মনোবেশন করলো তার রান্নার কাজে। অবশেষে সারাদিনের ব্যস্ততা ফুরালো। ঈশা সবেমাত্র রুমে এলো। রুদ্রিক আর রুদ্রাশী তাদের নিজেদের ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে সে। দিনভর ছোট ছোট আর লুকোচুরি ক্লান্ত শরীর নিয়ে আজ বড্ড তারাই ঘুমিয়ে পড়ছে বাচ্চা দুটো। রাতের নিস্তব্ধতা ভেঙে ঘড়ির কাঁটা তখন 12টা বেজে 6 মিনিট ঘরে টিকটিক করছে। ঈশা সবেমাত্র রুমে পা রেখেছে, অমনি আচমকা এক প্রবল টানে তার সমস্ত শরীর কেঁপে উঠল। একটি শক্ত হাতের বলিষ্ঠ টান তাকে জোরের বেগেতে ঘরের ভিতর টেনে নিয়ে সরাসরি বিছানায় ফেলে দিল। ঘটনাটা এত দ্রুত আর আকৃতির ঘটল যে কয়েক মুহূর্তের জন্য ঈশার মস্তিষ্ক যেন থেমে গেল। তার নিউরগুলো আজ ক্ষমতার হারিয়ে নিস্তব্ধ হয়ে রইল। কয়েক সেকেন্ডের পর ঈশা পিটপিট করে সামনের দিকে তাকালো। দৃষ্টি স্থির হতেই দেখলো সামনে রুদ্র দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে সে চিরত দুষ্ট মাখা হাসিয়ে, পরনে শুধু একটা ট্রাউজার। ঈশা খানিকটা অপ্রস্তুত হলো বটে, তবে পরক্ষণে ব্রু কুঁচকে ফেলল। অপদস্থক একবার রুদ্রের পর্যবেক্ষণ করে জিজ্ঞাসা করলো, এভাবে সাত ছাড়া দাঁড়িয়ে আছেন কেন? আর আমাকে এভাবে বিছানায় ছুঁড়ে মারলেন কেন? মতলবটা কি আপনার? তুমি খুব ভালো করে জানো শোনা আমার মতলবটা কি, কিন্তু মজার ব্যাপার হলো তুমি এখন সেটাই চাও যেটা আমি চাচ্ছি। ঈশা কয়েকবার চোখের পাতা ঝাপটালো। বিছানা থেকে নামার উপক্রম করতে রুদ্র তাকে বাধা দিয়ে ওর ওপরে ঝুঁকে এলো। দুই পাশে বিছানার ওর দুই হাতে আলতো করে চেপে ধরল সে। এরপর খুব কাছে থেকে বিড়বিড় করে বলল, গিভ ইন সুইট হার্ট। ঈশার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে চোখ বন্ধ করে নিল। রুদ্র বাঁকা হেসে ঈশার ঠোঁটে ঝুঁকে এলো। তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। অমনি দরজায় খোলার আওয়াজ পেয়ে রুদ্র থেমে গেল। বিরক্তিতে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখতে পেল তার কলিজার টুকরো দুই সন্তান, রুদ্রিক এবং রুদ্রাশী। তবে এই সময়ে ডিস্টার্ব করার জন্য তাদের সন্তান চেয়ে শত্রু বেশি মনে হচ্ছে তার। এবং রুদ্রাশী রুদ্রকে ঈশার ওপর থেকে সরানোর সুযোগটু দিল না। তার
আগে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লো তাদের দুজনের ওপর। একসাথে খিলখিল করে হেসে চেঁচিয়ে বলল, আজকে পাপ্পা আমার আম্মুর সাথে ঘুমাবো। ঈশা ব্রুকুসকে ফেলল। সে তখনও এভাবে শুয়েছিল। ধীরে ধীরে উঠে বসতে বসতে প্রশ্ন ছুড়ে দিল, তোমাদের আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম না, জেগে গেলে কিভাবে? রুদ্রাসী বিছানার মাঝখানে বালিশ নিয়ে মাথা এলিয়ে দিতে দিতে জবাব দিল, আমার ঘুম আসলে তবে তো জাগব। রুদ্রিক ঈশার কোলে চড়ে বসলো। তার ছোট্ট ছোট্ট হাতে ঈশার গাল টিপতে টিপতে বলল, তোমাদের ছাড়া আমার ঘুম আসে না, তাই আমরা তোমাদের সাথেই ঘুমাবো। রুদ্রিকের মুখে এক চেলতি হাসি ফুটে উঠল। সে অগোছালো একটা টি শার্ট পরে নিল। তারপর ঈশার কোল থেকে ছোট্ট রুদ্রিককে নিজের কোলে তুলে নিয়ে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আম্মু ওর পাপুর সাথে ঘুমাবে? তাহলে তো পাপুকে আম্মুকে ডিস্টার্ব করা যাবে না, আম্মু অনেক ক্লান্ত। রুদ্রিককে বাবার কোলে দেখে রুদ্রাসী স্থির হয়ে থাকতে পারল না। সেও লাফিয়ে গেল, চড়ে বসলো তার বাবার কোলে। তারপর আয়েশ করে বাবার বুকে মাথায় এলিয়ে দিয়ে মৃদু সুরে বলল, আমরা ডিস্টার্ব করবো না পাপা। রুদ্রের ঠোঁটে এখন আলতো হাসি ছোঁয়া। সে পরম মমতায় দুজনের কপালে এঁকে দিল এক রাশ ভালোবাসার চুমু। এদিকে ঈশা তখন খিলখিল করে হাসছে আর ব্যস্ত হাতে বিছানাটা গুছিয়ে নিচ্ছে ঘুমানোর জন্য। বিছানো গুছানো শেষ হলে রুদ্র আর রুদ্রাসীকে তাকে কোল থেকে নেমে তাদের মাঝখানে শুয়ে পড়ল। বিছানাটা বেশ বড় হয়। রুদ্র আর ঈশা স্বচ্ছরে দুই পাশে জায়গা করে নিল। চারজনের খুনসুটি আর ভালোবাসার মুহূর্তটা বিছানায় এক টুকরো সুখের নীর হয়ে উঠল। রুদ্র আবারও তাদের দুজনের কপালে একটা করে চুমু দিয়ে দিল। গুড নাইট আমার জানে বাচ্চারা। রুদ্রিক বাবার দিকে নিষ্পাপ চোখে তাকিয়ে চোখ জোড়া উল্টে জিজ্ঞাসা করলো, হোয়াট ডে পাপু? আম্মু রুদ্র সে পাশ থেকে বলল, আম্মু একটা গুড নাইট কিস ডিজার্ভ করে। রুদ্র তাকালো ঈশার দিকে। সে হাসছে। রুদ্র একবার ঠোঁটে কামড়ে হেসে ঈশার উদ্দেশ্যে বলল, কাম অন লিটল পাফ, আই নো তুমিও একটা কিস চাও। হালকা আছো অভঙ্গিতে রুদ্রের মুখটা বাড়িয়ে দিল ঈশার দিকে। ঈশা ভাবলো কপালে বুঝি আবদারের দাগ পড়বে। সেই তার নিজের কপালটা একটু এগিয়ে দিল, কিন্তু রুদ্রের ঠোঁটের গম্ভীর আজ কপালে ছিল না। বরাবরের মতোই সেই উষ্ণ স্পর্শ আচমকা থমকে গেল ঈশার ঠোঁট এক নীরবে গাঢ় আর ভিজে চুম্বনে। ঠিক মুহূর্তে তাদের মাঝখানে শুয়ে থাকা ক্ষুদ্রদুষুপ্ত রুদ্রিক আর রুদ্রিসী। তারা নিজেদের ছোট্ট ছোট্ট ঠোঁটগুটি হাত দিয়ে চোখে ঢেকে ফেললো। ভাব করলো ঠিকই, কিন্তু আঙুলের ফাঁক দিয়ে সবটাই দেখছে। আর সেই চুরি করা দৃশ্য দেখে তারা খিলখিল করে হাসছে। কিছুক্ষণ পর রুদ্র ঈশার ঠোঁট জোড়া ছেড়ে দিল। জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে হাঁকছে সুরে বিড়বিড় করে বলল, গুড নাইট আমার প্রিয়তমা লিটল পাফ। ঈশা লাজুক হেসে ছোট্ট করে জবাব দিল, গুড নাইট মাই সুইট হ্যাবি। চারজন শুয়ে পড়ল। বিছানার এক পাশে রুদ্র আর তাকে জড়িয়ে ধরে বুকের মাঝখানে মুখ লুকিয়ে ঘুমিয়েছে রুদ্রেশী। রুদ্রেশীর পাশে শুয়ে রুদ্রিক। সেও তার মায়ের ঈশাকে জড়িয়ে ধরে ঘুমের ঘুরে আচ্ছন্ন। ঈশা আস্তে আস্তে ঘুমের রাজ্যে পার বাড়ালো, কিন্তু রুদ্র জেগে আছে। সে একবার নিজের পারফেক্ট পরিবারটাকে খুব মনোযোগ দিয়ে দেখলো। তার চোখ জুড়ে এলো। তার হয়তো কোনোদিন ভাবেনি তার এত জীবন এমনটা পারফেক্ট ফ্যামিলি হবে। রুদ্র অপলক চোখে ঈশার দিকে তাকিয়ে রইল। আজ এত বছর পরেও মেয়েটার ওপর থেকে যেন চোখ ফেরানোই যায় না। ঠিক প্রথম দিনের মতো তাকেই দেখে যাওয়ার এক গভীর তৃষ্ণা রুদ্রের মন এখনো রয়ে গিয়েছে। এই তো সেই মেয়ে যার হাত ধরে রুদ্র আজ জীবনের সবটুকু সার্থক খুঁজে পেয়েছে, যার নিঃস্বার্থ ভালোবাসা সে আজ পূর্ণ। অথচ একটা সময় ছিল যখন রুদ্র বরাবর ভুল করেছে, নিজের বেকারত্ব, হিংসতা আর জেদ দিয়ে আঘাত করেছে, কত কত মানুষকে খুন করেছে। কিন্তু ঈশা সে তো এক পাহাড় সমান ধৈর্য আর ক্ষমতা দিয়ে রুদ্রের সব অন্ধকারকে আগলে নিয়েছে বরাবর। হঠাৎ রুদ্র অনুভব করলো তার চোখ থেকে গাল বেয়ে তরুণ কিছু গড়িয়ে পড়ছে। তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ এক ধারা। সে হাত দিয়ে তা মুছল না, বরং বইতে দিল। এই কান্না কোনো কষ্টের নয়, এই তো প্রাপ্ত আনন্দের, বয়ে যাওয়া সুখের আশ্রয়। আর অন্ধকারের এই নিস্তব্ধতা সে আজ নিশ্চয়ই, কারণ এখানে তার চোখের জল কেউ অন্তর দুর্বল ডুবিয়ে দিতে পারবে না। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে ঈশার দিকে তাকিয়ে নিঃশব্দে ফিস ফিস করে বলল, থ্যাংক ইউ লিটল পার্ট, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে এত সুন্দর করে একটা পরিবার দেওয়ার জন্য, আমাকে পূর্ণ করার জন্য। মাঝরাত, নিস্তব্ধ চারপাশ। হঠাৎ করে রুদ্রের ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকাতে দেখলো রুদ্রসী তাকে আগের মতোই গভীরভাবে আবেশ করে জড়িয়ে ঘুমিয়েছে। রুদ্র আলতো করে মাথায় উঁচু করলো। আধভাস চোখ ভাজে তাকাতেই বুকটা ধক করে উঠল তার। রুদ্রিক একদম নিশ্চিন্তে রুদ্রাসীর ওপর হাত পা তুলে দিয়ে অঘরের ঘুমাচ্ছে, কিন্তু ঈশা নেই। বিছানার ওপাশটায় একদম খালি। এই মাঝরাতে ছোট্ট মেয়েটা কোথায় গেল? এক মুহূর্তের জন্য রুদ্রের শরীরে রক্ত যেন হিম হয়ে এলো। রুদ্রের চোখ জোড়া একবার অন্ধকার ওয়াশরুমের দরজায় থমকে দাঁড়ালো। না, ঈশা ওইখানে নেই। অন্ধকারটা বড্ড বেশি নীরব। হঠাৎই তার দৃষ্টি গেল ব্যালকনির দিকে। কাচের দরজাটা আধ খোলা, কিন্তু সামনে ঝুলে থাকা ভারী পর্দাটা যেন এক দুর্বল দেওয়া হয়ে দাঁড়িয়ে আছে। বাইরের জগৎটা
ঈশা সেখানে একদম অদৃশ্য। খুব সাবধানে রুদ্রশিকে নিজের থেকে ছাড়িয়ে নিল রুদ্র। নিজের জায়গাটা একটু কোলবালিশ রেখেই সে দ্রুত পারে বেরিয়ে এলো বেলকনিতে যেতেই দেখতে পেল ঈশার কাচের রেলিং এর সাথে হেলান দিয়ে আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো খুব মনোযোগ দিয়ে কিছু দেখছে। রুদ্র কিছুটা নিঃশ্বাস ফেলল, ধীর পারে এগিয়ে গেল ঈশার পিছন থেকে জড়িয়ে ধরল তার গলার চুলের ভাঁজে, মুখ ডুবিয়ে দিল সে। ঈশা হাসল। সে রুদ্র স্পর্শ নিজেকে কিছুটা এলিয়ে দিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করল। উঠে গেলেন যে। রুদ্র ঈশার গলার মুখ ডুবিয়ে রেখে জবাব দিল, এত রাতে তুমি ব্যালকনিতে কি করছো? যদি কারোর নজর লেগে যায়? ও লাগবে না, আপনি আছেন না। নজর কেন? আল্লাহ চাইলে দুনিয়ার কোনো কিছুই আমাকে ছুতে পারবে না। রুদ্র আলতো করে ঈশাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। পরম মমতায় তার কপালে ঠোঁট ছুঁয়ে নিজের কপালটা ঠেকিয়ে রাখলো ঈশার কপালে। এক জোরালো দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল রুদ্র, শস্য আর কোনো কথা নয় জান। অপর থেকে আল্লাহ আর নিচে আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। নোট মাইটার হোয়াইট। ঈশার রুদ্র বুকের মাথায় এলিয়ে দিল। রুদ্র তাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। ঈশা বিড়বিড় করে প্রশ্ন করলো, ভালোবাসেন আমাকে? ঈশার প্রশ্নে রুদ্র আলতো করে চোখ দুটো বুজে নিল। এই প্রশ্নটা ঈশা প্রায় করে, যেন ওর অভ্যাসে মিশেই আছে। ওই খুব ভালো করেই জানে রুদ্র ওকে কতটা পাগলের মতো ভালোবাসে, তবুও সে শুনতে চায়। রুদ্রের কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনলে ঈশার সারা শরীর জুড়ে প্রশান্ত নেমে আসে, প্রাণটা মুহূর্তে জুড়িয়ে যায়। নেশাগ্রস্তের মতো এক ঘুরে তৈরি হয় মনের ভিতর। মাতাল মাতাল লাগে নিজেকে। বাকিটা জীবন এভাবে কাটিয়ে দিতে ইচ্ছে করে ওর। রুদ্র ঈশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, কানের কাছে ফিসফিস করে বলল, আমার নির্টন অন্ধকারের জীবনে যে তুমি এক চিল তো আরো দিশা রয়েছ, যার হাত ধরি আমি। এই শাওনাওয়াজ রুদ্র আজ পূর্ণতা খুঁজে পেয়েছি, তাকে ভালোবাসা না বেড়ে থাকতে পারে? অসম্ভব। রুদ্র একটু থামল, এরপর আবারও বলল, ভালোবাসি তোমায় লিটল পাফ, ভালোবাসি তোমায়। যে ভালোবাসা অকৃত্রিম আর অন্তহীন। ঈশার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিজেও বলল, এই মধ্যরাতে নক্ষত্র ভরা আকাশ এবং বয়ে যাওয়ার বাতাসকে সাক্ষী রেখে আমি আপনাকে ওয়াদা করলাম, এই পৃথিবীর বুকে হারিয়ে যাওয়া আগ পর্যন্ত, আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি আপনাকে ভালোবাসে যাব। কারণ আপনি আমার মৃত্যুর আগের সেই 7 মিনিট যাকে ছাড়া আমি দুনিয়ার অন্ধকার। রুদ্র ঈশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, মিশিয়ে নিল নিজের বুকের মাঝে। অমূল্য এই প্রিয়তমাকে সে এভাবেই রাখতে চায়, নিজের সাথে জড়িয়ে, নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে রাখা সেই অনুরাগে লাগলো পূর্ণতার শ্বাস। গল্প তাদের পূর্ণতা পেল নীরবতার স্বীকৃতি আজ। গোপন শরীর পেয়ে তারা পেল এক চেনা আশ্রম। স্বপ্নের জগতে আজ রুদ্র ঈশার নিভৃতের প্রেম। এর মাঝে গল্পটি শেষ হয়ে গেল, তো নতুন গল্প আসছে খুব শীঘ্রই। তো গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।